আমাদের দেশে এখন কিতাবি মুফতির চাইতে আসলে ফেসবুক মুফতির সংখ্যা অনেক বেশি, ঠিক আছে না? কালকে রাতে আমার কোনো একজন উস্তাদের সান্নিধ্যে প্রায় ৬-৭ ঘন্টা সময় ছিলাম। তো সেখানে উস্তাদ বলতেছিলেন যে তোমরা যখন পড়ালেখা করেছিলে তোমাদেরকে পড়াইতে ভালো লাগতো, এখন ছাত্ররা আমাদের কাছে আসে কেন জানি আগের মতো পড়াইতে ভালো লাগে না। জিজ্ঞেস করলাম এর কারণটা কি? আমাদেরকে পড়াইতে ভালো লাগতো আর এখন এদেরকে পড়াইতে ভালো লাগে না। বললেন যে তোমাদের সময় মোবাইল আর ইন্টারনেট এগুলো এখনকার মতো ছিল না, তো সেই সময় স্টুডেন্টরা বই পুস্তক নিয়ে আসতো, গ্রুপ স্টাডি হতো, আড্ডা হতো। কিন্তু এখন একটু সুযোগ পাইলে সবাই চলে যায় ফেসবুকে স্ক্রলিংয়ে, সবাই মোবাইলে ইন্টারনেটে ব্যস্ত থাকে, পড়ালেখার প্রতি তাদের আর মনোযোগ নাই। আর এখন দেখবেন যে কোনো টপিক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আর সমালোচনা হয় কোথায়? ফেসবুকে। আমি ছাত্র ভাইদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের কেরিয়ারকে সমৃদ্ধ করতে চান তাহলে মোবাইল আর ইন্টারনেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, প্রয়োজনের বেশি এর ভেতরে ডুবে থাকা এটা আপনার কেরিয়ারের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। পৃথিবীতে যারা সফল মানুষ তাদের কাছে গেলে দেখবেন যে এরা মোবাইল ফেসবুক চালানোর সময় পর্যন্ত পায় না, আর আপনি দেখা যায় 24 ঘন্টার মধ্যে আপনি 14-15 ঘন্টা মোবাইলেই পড়ে আছেন, তার চেয়ে বেশি সময় পড়ে আছেন। রাত 3টা-4টা বেজে যায়, এখনকার ইয়াং ছেলেমেয়েরা ঘুমায় না, তার কারণ তারা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। আর এক একটার চেহারা তো দেখেছেন না, যৌবনকাল 19, 20, 21, 22 বছর বয়স, এদেরকে দেখলে আমার বড় মায়া লাগে। কারণ তার চেহারা দেখবেন একদম গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে, হ্যাঁ, চেহারার মধ্যে বিচি উঠে গিয়েছে, দাগ, এত ব্রণ। তোমার এই অবস্থা হয়েছে কেন? কারণ তুমি তোমার এই যৌবনের স্বর্ণালী সময়কে মোবাইল আর প্রযুক্তির অপব্যবহার করে চিপায় চাপায় তোমার যৌবন ধ্বংস করে তুমি তোমার জীবনকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে গিয়েছো। এটা থেকে বের হয়ে আসো, ছাত্র ভাইদেরকে বলছি, এটা থেকে বের হয়ে আসো, এটা থেকে বের হয়ে আসো, নইলে তোমার ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। এগুলো যারা আবিষ্কার করে সেই সকল দেশের শিক্ষা দীক্ষার দিকে তাকান, তারা বিজ্ঞানে প্রযুক্তিতে আবিষ্কারে কত এগিয়ে যাচ্ছে। আমার কাছে কেন জানি মনে হয় যে সবাই এগিয়ে যাচ্ছে আর দিন দিন আমরা খালি কি হচ্ছি, পেছনে যাচ্ছি। আমি বিগত 2 সপ্তাহ মালয়েশিয়াতে ছিলাম, তো সেখানে ঘোরাঘুরি করে আমার মধ্যে নতুন একটা ফিলিংস আসলো যে এই মালয়েশিয়া আসলে কোন জায়গায় ছিল। দেখেন আমাদের স্বাধীনতার আর তাদের স্বাধীনতার যে সময়, এই সময়কালের মধ্যে কিন্তু খুব একটা ভেদাভেদ নাই, মাত্র অল্প কয়েক বছরের পার্থক্য আছে। কিন্তু সেই দেশটি কোথায় চলে গিয়েছে আর আমরা কোন জায়গাতে আছি। তো মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে তো আল্লাহ তাআলা ঘোরার তৌফিক দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। তো বেশ অনেক জায়গায় যে জিনিসগুলো দেখি এটা আমাদের দেশে আমরা দেখি না। যে কোনো সফর আপনার জন্য শিক্ষা হতে পারে যদি আপনি সেটা নিয়ে অ্যানালাইসিস করেন। আমি মাঝে মাঝে ভাবি আমাদের দেশের অনেক নেতারা জনগণের টাকায় বিমানে চড়ে দেশের বাইরে যায়, কিন্তু দুঃখ লাগে এই জায়গায় যে জনগণের টাকায় বিমানে চড়ে জনগণের টাকা চুরি করে নিয়ে তারা বিদেশে সেকেন্ড হোম বানায়, কিন্তু বিদেশ থেকে তারা দেশ গঠনের জন্য উল্লেখযোগ্য কোনো শিক্ষা নিয়ে এসে দেশ গঠনে তারা ভূমিকা রাখতে পারে না। আপনি দেশের বাইরে গেলে দেখবেন এই যে অসুস্থ রাজনীতির চর্চা, সেখানে ভদ্রলোকের কাজ হলো রাজনীতি করা, আর আমাদের দেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাটকা চোরবাটপাটদের কাজ হলো রাজনীতি করা। আর ওই দেশগুলোতে দেখবেন ভদ্র মানুষের কাজ হলো কি করা, রাজনীতি করা। আর আমাদের দেশে দেখবেন একেবারে খ্যাতিমান চাঁদাবাজদের কাজ, লুটপাটকারী ধর্ষণকারীদের কাজ হলো রাজনীতি করা। আপনারা এখানে অনেকে আছেন দেশের বাইরে ব্যবসা করেন, আর চট্টগ্রামের মানুষ তো বিশেষভাবে ব্যবসায়ী। আপনি মিডল ইস্টে যান, ইউরোপ আমেরিকায় যেখানেই যাবেন তবে চট্টগ্রামের মানুষ পাবেন। মালয়েশিয়াতে দেখলাম যে কুয়ালালামপুরের চৌকিতে এই পুরো এলাকা প্রায় 80% লোক এখানে চট্টগ্রামের মানুষ ব্যবসা করে। তো চট্টগ্রামের মানুষ সব জায়গায় আল্লাহর রহমতে আছে। আপনারা তো ব্যবসা করেন, অনেকে দেশের বাইরে যান, এই শিক্ষাগুলো নিয়ে আসবেন। আমাদের দেশে মসজিদ থেকে বের হয়ে আপনি দেখবেন
অমুক ভাইয়ের তরফ থেকে শুভেচ্ছা স্বাগতম, ব্যানার, বিরাট বড় ব্যানার রাস্তার মুড়ে মুড়ে, আছে না নাই? নিচে দিয়ে তার আবার কিছু চামচার ছবি থাকবে, ওয়ার্ডের, থানার, এরকম দেখবেন 10-12 জনের ছবি ছোট ছোট করে। আবার ছবির দেখবেন 3 ক্যাটাগরি আছে। কয় ক্যাটাগরি? এক ব্যানারে ছবির ক্যাটাগরি থাকে 3টা। একেবারে ছোট সাইজ, স্মল সাইজ হলো ওয়ার্ডে আর থানায় যারা আছে, আর মিডিয়াম সাইজ হলো ধরেন যার পক্ষ থেকে শুভেচ্ছা দিচ্ছে, যিনি সামনে ইলেকশনে আসতেছেন, তার ছবিটা মিডিয়াম সাইজে, আর বিগ সাইজের ফটো হচ্ছে দলের প্রধানের। ঠিক আছে কিনা বলেন তো? ঈদ আসলে আরে বাপরে বাপ, আপনার বাসার সামনেই ব্যানার। আপনি দেখবেন ঈদ ছাড়াও আমাদের দেশের হাইওয়েতে, এমনকি আবাসিক এলাকার অলিতে গলিতে ব্যানার আর ব্যানার। এমনকি আপনি ঘুমায় থাকলে ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাসার সামনে বেলকুনিতে যে একটু খোলা জায়গা ছিল, একটু আপনি পরিবেশ দেখবেন, ওইটারও কোনো সুযোগ নাই। আপনারা বলেন তো, এই অসুস্থ রাজনীতির চর্চা, এরকম লিফলেট, এইরকম ব্যানার ফেস্টুন দিয়ে এরকম এলাকাকে, অলিকে গলিকে নোংরা করে ফেলা, এটি কি পৃথিবীর কোনো উন্নত দেশে আছে? জোরে বলেন আছে? এই জন্য আমি খুব কঠিন করে কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম। মালয়েশিয়াতে প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে আমাদের দেশে যারা রাজনীতি করে, যারা নিজে এবং তার দলের কর্মীদেরকেই যারা পরিচ্ছন্নতা শিখাতে পারেনি, এই সকল অসুস্থ অপরিচ্ছন্ন লোকেরা কিভাবে একটা পরিচ্ছন্ন দেশ উপহার দিবে? কারণ সে নিজেই অপরিচ্ছন্ন, নিজেই নোংরা। আমি তাকে অপরিচ্ছন্ন নোংরা বললাম কেন? সে তো তার গোটা এলাকাকে ফেস্টুন দিয়ে সয়লাভ করে ফেলেছে। সে তো নিজেই অপরিচ্ছন্ন, তার দলের কর্মীরা অপরিচ্ছন্ন। সে নিজে, তার দলের কর্মীরা যেখানে অপরিচ্ছন্ন, সে কিভাবে পরিচ্ছন্ন সমাজ, পরিচ্ছন্ন দেশ করবে? বলেন, কথাটা কি যৌক্তিক বললাম না অযৌক্তিক বললাম? এরপরে হরণ তো আসি। গত জুমা আমি পড়লাম পুত্রাজায়া মসজিদ, আপনারা অনেকে এই মসজিদের নাম শুনেছেন। তা আমাদের সাথে নামাজ পড়লেন ডাক্তার জাকির নায়েক, সেখানে আবার 3-4 জন মিনিস্টার নামাজ পড়লেন, 3-4 জন মন্ত্রী নামাজ পড়লেন, পুলিশ 3-4 জন ছিল সাথে, মন্ত্রী নামাজ পড়ে বের হয়ে চলে গেলেন। এখানে কোনো হইহুল্লোড়ও নাই, তারপরে চামচাদের কোনো ভিড়ও নাই। আর আমাদের দেশে মন্ত্রী বাদ দেন, শুধু এই পাহাড়তলি ওয়ার্ডের কমিশনার ঢুকলেই দেখবেন অবস্থা খারাপ। ঠিক না বে ঠিক? এই অসুস্থ রাজনৈতিক নেতা কর্মীদের অসুস্থতা যতদিন পর্যন্ত এই দেশে বন্ধ হবে না, ভদ্রলোকেরা এই দেশে রাজনীতিতে আসবে না। এই দেশে চুরবাটপাররা রাজনীতি করে, অথচ রাজনীতি ছিল ভদ্রলোকের কাজ। এটা জ্ঞানীগুণী মানুষের কাজ। রাজনীতি করবে জ্ঞানীগুণী মানুষ, যারা দেশকে নেতৃত্ব দিবে, জাতিকে নেতৃত্ব দিবে। আপনারা দেখবেন আমাদের দেশে বেশিরভাগ জ্ঞানীগুণী মানুষ পলিটিক্সকে, রাজনীতিকে অ্যাভয়েড করে চলে। কারণ সে এখানে আসলেই দেখবেন তাকে এমন পরিস্থিতির সম্মুখীন করা হয়, আরে বাপরে বাপ, সে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগে। এরকম হয় কি হয় না? তো আমি বলছিলাম যে আপনি শিক্ষা নিতে পারেন, আপনি শিক্ষা নিতে পারেন। অন্যান্য অনেক দেশে ইলেকশন হয়, কোনো খবরও নাই। আমাদের দেশে তো ইলেকশনের সময় স্কুল কলেজ বন্ধ হয়, কিন্তু পৃথিবীর এমন বহু দেশ আছে ইলেকশনের সময় তাদের স্কুল কলেজ পর্যন্ত বন্ধ হয় না, ব্যালট বাক্স ছিনতাই হয় না। আর আমাদের দেশে তো ক্ষমতাকেও পাইলে ছাড়তেও চায় না, সবাইকে বাদ দিয়ে একা একা ইলেকশন প্রয়োজনে করে ফেলবে। এইরকম মেন্টালিটি যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, একটা দেশকে পরিবর্তন করার জন্য সবার আগে নেতৃত্বের পরিবর্তন দরকার। কিসের পরিবর্তন দরকার? নেতৃত্বের। নেতৃত্ব আর চেইন অফ কমান্ডে যতদিন পর্যন্ত পরিবর্তন আসবে না, ততদিন পর্যন্ত দেশের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আমরা আশা করি 5ই আগস্টের মাধ্যমে আমরা বাংলাদেশে যে পরিবর্তন দেখেছি, এই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তনের রূপ নেবে তখন, যেটা আমি বারবার বলি, যে আমরা 54টি বছর ধরে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন জনের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিয়ে আমরা তেমন কোনো সুফল পাইনি। বারবার দেখেছি আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের কথা বলে যারাই সুযোগ পেয়েছে তারা নিজেদের ভাগ্য বদল করেছে, নিজেদের ভাগ্য তারা পরিবর্তন করেছে। সুতরাং আমরা আবার সিদ্ধান্ত নিব। আমরা গত কিছুদিন আগে দেখলাম এই যে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে
একটা ইসলামী দলের মহাসমাবেশ হলো, সেখানে বিভিন্ন দলের আলেম ওলামারা গিয়েছেন এবং আপনারা দেখেছেন বিভিন্ন ইসলামী দল আর বিভিন্ন ঘরানার আলেম ওলামা সকল ভেদাভেদ এবং সংকীর্ণতা সব কিছু ভুলে গিয়ে সবাই এখন এক প্ল্যাটফর্মে এসে ঐক্যের ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই কি চাই না? আমরা আলেম ওলামাদের নেতৃত্বে ইসলামী দলসমূহের ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে আমরা ইসলামপন্থীদের হাতে তুলে দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? কারা কারা রাজি নাই দিকে হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমরা সবাই রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।